ভি বেড, হ্যাঁ এটা একটা ফ্ল্যাট বেডটা দেখো ফ্ল্যাট, আর এটা যেহেতু উল্টো ভিয়ের মতো এই জন্য এটা ভি বেড ফ্ল্যাট নিটিং মেশিন, ঠিক আছে। এখানে আমরা রিপ ফ্যাব্রিক তৈরি করতে পারবো। আমরা ওই যে গত ক্লাসে বলছিলাম যে মানে ডাবল ফেস ফ্যাব্রিক, ঠিক আছে, রিপ ফ্যাব্রিক এগুলো এখানে তৈরি করতে পারবো। এখন তাহলে আসো যে কিছু পার্টসগুলো কি কাজ এগুলো একটু দেখে নেই। তো এটা হলো ফ্যাব্রিক কম, হ্যাঁ এটা চিরুনির মতো কম। এখানে এই তিনটা ডেড ওয়েট ঝুলাতে পারবো। আর এখানে কিন্তু আইয়ের মতো আছে, দেখছো আইয়ের ভিতর দিয়ে একটা ওয়ারের মতো আছে। এটা এখানে সেট করে এই ওয়ারটা দিয়ে একটু ফিক্স করতে হবে, ঠিক আছে। আর তারপরে আমাদের এখানে তিনটা ডেড ওয়েট ঝুলিয়ে দিতে হবে। এখন দেখো এখানে কি কয়টা বেড, এই যে একটা বেড, এই যে একটা বেড। বেডের মধ্যে দেখছো যে এগুলো কি, এগুলো কিন্তু ভিডিও। তাহলে এটা হলো ফ্রন্ট বেড আর এটা হলো ব্যাক সাইড। লেভেলটা আমাদের বুঝতে এটা ইম্পর্টেন্ট ম্যাডাম। আচ্ছা, আর এই যে এগুলো হলো আনতে হালকা এগুলো কি, এই যে আলাদা কম্পিউটার কম্পিউটার লেটস সি ইট। এইটা কি হলো বার। এই মেশিনে দেখো যে এগুলো দেখো এইগুলো কিন্তু বার, ঠিক আছে। বারগুলো এখানে আছে আমাদের। দেখো এই বেডে এখানে নিডল সেট করা আছে, আর এখানে তাহলে এটা টু বেড, এখানে একটা বেড এখানে একটা বেড। তারপর দেখো এই দুটা নিডল যখন এই দেখছে এটা হলো নিডল দিয়ে কিনে, মানে এইভাবে এই নিডল থেকে টু সেট নিডল দিয়েই আমাদের ডিপ ফ্যাব্রিকটা তৈরি হবে। আচ্ছা, তার মেশিনের আর কি কি আছে আমরা সেটা একটু বলি। তারপরে এই নিডলগুলো নিচে দেখো, এখানে দেখো স্প্রিং, এই যেদিকে দেখো যেগুলো স্প্রিং আছে, যে স্প্রিংগুলো এবার বাইরের দিকে নিচে টানা, তার মানে সেই নিডলগুলো অ্যাক্টিভ না। আবার এই স্প্রিংগুলো একটু ধাক্কা দিলে এই নিডলগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, তাই না। এইটা একটা পার্ট আছে। তারপরে ধরো এই যে এখন আমাদের এইটা জানতে হবে যে এটা কি, এটা হলো ক্যান ক্যারিয়েজ। ক্যান ক্যারিয়েজ দেখো যে এটার ভিতরে একটা ক্যান সিস্টেম থাকে, তো এখানে দেখো নব থাকে, ঠিক আছে। এই ক্যান ক্যারিয়েজটা একবার এদিকে যাবে একবার এদিকে যাবে, এইভাবে আমাদের নিচটা এটা একটু পরে আমরা এটা খুলে দেখাবো। ক্যান ক্যারিয়েজ এখানে বিভিন্ন ধরনের ক্যান থাকবে, এখানে স্টিচ ক্যান আছে, আবার ধরো কার্ডিগান ক্যান থাকবে, গার্ড ক্যানটা একটু করে আমরা দেখবো। এখন ইয়ারটা কীভাবে আসতেছে দেখো, এইখানে দেখো এই যে এখানে দুটো প্যাকেট আছে, প্যাকেট থেকে ধরো ডাবল মানে আমাদের এখানে ঠিক ধরো দুটো প্যাকেটের দুটো সুতো একসাথে করে আমাদের এখানে টেনশনার আছে, স্প্রিং টেনশনার, এটা টেনশন দিতে পারবো, তাই না। আর এটা হলো লুজে যাওয়ার, এটা টেনশন, আর এগুলো হলো গার্ড। আর এগুলো নিয়ে এটা একটা টেপ করে গার্ডগুলো আমাদের এখানে দেখো এইখানে একটা নিডলের কাছে দেওয়ার জন্য এখানে একাধিক ইয়ান ফিডিং আছে, এই ইয়ান ফিডিং সিস্টেম এটা। তারপরে এখন দেখো এই বেডের জন্য এখানে একটা ক্যান সিস্টেম, ক্যান ক্যারিয়েজ, আর এই বেডের জন্য ক্যান ক্যারিয়েজ, ঠিক আছে। তারপরে এই ক্যান ক্যারিয়েজগুলো থেকে মুভ করার জন্য এখানে দেখো একটা রেল আছে, এই রেলগুলোর উপরে এগুলো মুভ করছে, দেখছো। হ্যাঁ, আবার দেখো এখানে তোমার ল্যাচ নিডলের সামনে এখানে দেখবে যে ব্রাশ আছে, দেখছো। এই ব্রাশগুলো যখন নিডলটা মানে উপরের দিকে উঠবে বা বের হবে তখন এই ব্রাশগুলো নিডলটাকে ওপেন করতে সাহায্য করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইটা একটু দেখলাম যে আমরা ক্লাসে নিডল গেজ নিয়ে বলছিলাম না, এখানে দেখো 5G, মানে এখানে নিডল গেজ হলো 5, মানে প্রতি ইঞ্চিতে 5টা করে নিডল আছে। এইটা হলো গিয়ে একটা কভার প্লেটে গেজ নাম্বারটা থাকে, এইভাবে কভার প্লেটটা এইভাবে থাকবে যাতে একটু কাজ করতে কোনো নিডলের সমস্যা হলে আমি এই কভার প্লেটটা খুলে নিডলটাকে মানে যদি রিপ্লেস করতে চাই বা কিছু করতে চাই এই কভার প্লেটটা মুভ করে কাজ করাতে পারবো, তাই না। বলছি এখন এইটা এখানে এই ক্যান সিস্টেমটাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করার জন্য আমার এখানে কিছু নব আছে, তাই না। এই নবগুলো আর আবার এখানে দুইটা ইয়ে আছে, এই দুটার নামটা আমি বলে রেখেছি,
রেজিং ক্যাম্প নয়, ছাত্র বা রেজিং ক্যাম্প নয়। আচ্ছা, এটা ক্যাম্প সিস্টেম, এটা আমরা যদি খুলে ভিতরে ক্যামের ট্র্যাকটা আছে সেটা দেখতে পাবো, কখন ট্র্যাক হবে, কখন হিট হবে বা স্টিচ হবে, এটা ভিতরে আমরা দেখতে পাবো। আচ্ছা, তারপরে এইখানে মনে হয় দুটা লিভার থাকবে। এই যে ধরো এই নিডেল ওয়েট আর এই নিডেল ওয়েটের মধ্যে একটু গ্যাপটা কম বেশি করার জন্য এখানে গ্যাপ ওপেনিং একটা লিভার আছে। কোনটা দিন এটা একটু টেস্ট করে একটু দেখাবেন যে কীভাবে গ্যাপ বাড়তেছে কমতেছে। হ্যাঁ, এটা দিয়ে র্যাকিং র্যাকিং করা যায়। এই যে নিডেল গেজিং আছে না, বা লুপ ট্রান্সফার করার জন্য র্যাকিং লিভারটা কাজে লাগবে। ঠিক আছে, এখন তাহলে আপনি আরেকটু দেখিয়ে দেন আর কী কী আছে, আর এটাও যদি খুলে আমরা ক্যাম্প সিস্টেমটা কীরকম ওদের ট্র্যাকটা দেখাতে ভালো যায়। আপনি একটু দেখে দেন। ম্যাডাম তোমাদের একটু আগে বলছে, এটা হলো আমাদের বিবেড প্ল্যাটিনিমেশনের ক্যাম্প গ্যারেজ। আমাদের এখানে যে ভি বেড, দুটো নিডল বেড আছে, দুটো নিডল বেড হলো ইংরেজি রিভার্স ভি এর মতো। ভি এভাবে থাকে, এখানে এভাবে আছে রিভার্স ভি এর মতো দুটো বেড, যে জন্য আমরা এটাকে ভি বেড বলি, ভি এর রিভার্স ভি এর মতো। আর দুটো বেডের নিডলগুলো এইভাবে বেডের মধ্যে থাকে, আর দুটো বেডের মধ্যে থাকা নিডলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই ক্যাম্প গ্যারেজ। ক্যাম্প গ্যারেজের এই পাশে বেডের জন্য একটা ক্যাম্প, এই পাশে বেডের জন্য একটা ক্যাম্প। আর ম্যাডাম এই ব্রাশগুলোর কথা বলছে একটু আগেই। এই ব্রাশগুলোর কাজ হলো ক্যামের সহায়তা, নিডল যখন উপর দিকে উঠে তখন নিডলের ল্যাস যদি ক্লোজ হয়ে যায় তখন এটার সাথে রাবিং হয়ে ওই ল্যাসটা ওপেন হবে। এটাকে বলা হয় ল্যাচ ওপেনিং ব্রাশ। আর এই যে নবগুলো দেখা যাচ্ছে, এই নবগুলোকে বলা হয়, এই যে উপর দিকে উঠানো যে দুটো নব, এখানে সেম দুটো নব আছে, এগুলোকে বলা হয় আফথ্রো অথবা রেজিং ক্যাম্প নব। আফথ্রো অথবা রেজিং ক্যাম্প নব উল্টো পাশে আমরা দেখি। এবং এখানে দুটো লিভার আছে, এই একটা নব বা লিভার, এই একটা নব বা লিভার, এখানেও লিভার আছে বা নব আছে। এগুলোকে বলা হয় নিট ক্যাম্প লিভার অথবা নব। তাহলে ল্যাচ ওপেনিং ব্রাশ, রেজিং ক্যামের নব অথবা আফথ্রো ক্যামের নব দেখলাম, আর এটা হলো নিট ক্যামের নব। এবার এই পাশ থেকে দেখি। আমরা 3 ধরনের ক্যাম্প সম্পর্কে জানি। কয় ধরনের ক্যাম্প? কি কি ধরনের ক্যাম্প হয়? আগে মিস বলা যাবে না, আগে বলতে হবে নিট, টাক, তারপর মিস। নিট, টাক, মিস। যে ক্যাম্পের ব্যবহার সবচেয়ে বেশি সেটা আগে বলবো, নিট, তারপরে টাক, তারপরে মিস। দেখো এদিক থেকে এদিকে যারা আছে তারা এটাকে স্পষ্ট দেখতেছে, আর এদিকে যারা আছে তারা এটা স্পষ্ট দেখতেছে না। তাহলে এই যে ট্র্যাকটা দেখা যাচ্ছে, রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তার দিকে তাকালে কোন ক্যামের মতো বা কোন ক্যামের সাথে সাদৃশ্যপূর্ণ? নিট ক্যামের সাথে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, এবার যদি এটাকে এভাবে করে দিই, এখন কোন ক্যামের মতো দেখা যাচ্ছে? টাকের মতো দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এটা হলো নিট ক্যামের মতো। আর যদি মধ্যখানে এভাবে পুশ করে ধরে রাখি তাহলে এটা হয়ে গেল টাক ক্যাম। তাহলে নিট এবং টাক দেখছি না, এবার কি দেখা বাকি আছে? মিস দেখা বাকি আছে। নিডল তো এভাবে এখানে এভাবে বসে থাকে, নিডল এখানে এভাবে বসে থাকে বেডের মধ্যে, আর নিডলের উপর দিয়ে তো ক্যাম্প ক্যারেজটা রান করে। ধরে নিচ্ছে এখানে হলো নিডলের পার্ট, তাহলে নিডল এক জায়গায় স্থির থাকবে, আর ক্যাম্প ক্যারেজকে যখন এদিক থেকে এদিকে ধাক্কা দিব, এটাকে পার্ট তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, এই যে নিডল, হ্যাঁ এটা হলো পার্ট। তাহলে নিডল এখানে একটা জিনিস বোঝার বিষয়, সেটা হলো সার্কুলার রুটিং মেশিনের মধ্যে ক্যাম্প স্টেশনারি থাকে, ক্যাম্পটা নিশ্চল বা স্টেশনারি থাকে। আর বিবেড ফ্ল্যাট রুটিং মেশিনের মধ্যে নিডল বেড স্টেশনারি থাকে, ক্যাম্পটা তার উপর দিয়ে ট্রাভার্স করে, রাইট টু লেফট, লেফট টু রাইট। ঠিক আছে, তাহলে এখানে আর ক্যামের কাজ হলো লিনিয়ার অবস্থায় থাকা নিডলগুলোকে রেসিপ্রোকেটিং মোশন দেওয়া। তাহলে নিডল যদি এই জায়গার মধ্যে বেড যেহেতু স্টেশনারি, নিডল যেহেতু এখানে যদি এইভাবে বসে থাকে, তাহলে ক্যামটাকে যদি এদিক দিকে টান দেয়, তাহলে ক্যামের মধ্যে থাকা যে ট্র্যাকটা, সেই ট্র্যাকটা ফলো করবে কে? নিডলের পার্ট। তাহলে এটাকে যদি এদিকে ধাক্কা দিই তাহলে নিডলের পার্টটা এর মধ্যে দিয়ে উঠে এদিকে উঠে এদিকে পাস হয়ে যাবে, তাহলে ক্যামের পাশে চলে যাবে। আবার যখন ক্যামকে এদিক থেকে এদিকে টান দেবে, একই নিয়মে এই নিডলের পার্ট ক্যামের ট্র্যাক ফলো করে একই নিয়মে নিচে দিকে নেবে নেবে, তাহলে এই ক্যাম্প ক্যারেজটা মুভ করবে। নিডল বেড স্টেশনারি, কিন্তু নিডল উপর উঠে এবং নিচে আমার ব্যাপারটা হবে, ওটা ফিক্স না। তাহলে বেড স্টেশনারি, নিডল যে উপর উঠে এবং নিচে আমার ব্যাপারটা সেটা হবে, কিন্তু সাইডে মুভ করবে না। বুঝতে পারছি? তাহলে এখানে এটা যদি এভাবে থাকে, নিডল এই ট্র্যাকটা ফলো করে নিড লুপ তৈরি করবে। যদি আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে দিই, তাহলে নিডল কি ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠতে পারবে? ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠতে পারবে না, যার ফলে টাক লুপ তৈরি হবে। তাহলে নিড টাক দুটোই বুঝলাম। এবার মিস কীভাবে হয়?
এই যে অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় আপ থ্রো অথবা রেজিং ক্যাম্প। আপ থ্রো অথবা রেজিং। আমি যদি আপ থ্রো ক্যাম্পকে ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে এটাকে যদি এভাবে টান দিই তাহলে এই নিডেল উপর দিয়ে ওঠার জন্য কোনো রকম সাপোর্ট পাবে, সে সোজা এদিক দিয়ে চলে যাবে না। তো এদিক দিয়ে যদি সোজা চলে যায় তাহলে নিডেল তো উপরে উঠবে, উপরে না উঠলে সে ইয়ান রিসিভ করা মিস করবে না, লুপ তৈরি করা মিস করবে না, কারণ কি লুপ হলো। তাহলে এখানে মিস ক্যাম্প তৈরি করার জন্য কোন দুটো অংশকে ইলেকট্রিক করা লাগে তুমি বলে দেখি? রেজিং ক্যাম্প অথবা আপ থ্রো ক্যাম্প। এই যে রেজিং ক্যাম্প, এটা রেজিং ক্যাম্প অলসো। দুইটা কেন? কারণ নিডেল একবারে ব্লেডটা এদিক থেকে এদিকে যায়, সেক্ষেত্রেও আমার প্রয়োজন হতে পারে। আবার নিডেল ব্লেডকে স্থির রেখে যখন এদিক থেকে এদিকে আসবে তখনও এটা প্রয়োজন হতে পারে, যার জন্য দুই পাশে সেম কমন জিনিসই আছে। তাহলে রেজিং ক্যাম্প কয়টা? উপরে লিভার থাকবে কয়টা? দুইটা। এই দেখো আমি ওই লিভারটাকে ভিতরে যখন এটাকে ভিতর দিকে চলে যাওয়া মানে লিভার দিয়ে এটাকে ভিতর দিকে টান দেওয়া। এই যে ভিতর দিকে টান দিলাম, অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, আবার যখন লিভারটাকে নামিয়ে দিব তখন আবার অ্যাক্টিভ হয়ে যাবে। দেখা যাচ্ছে এই যে অ্যাক্টিভ হয়ে গেল। এবার এটা হলো আমাদের কি ক্যাম্প? হ্যাঁ, স্টিচ ক্যাম্প। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের লিড ক্যাম্প। এটাকে যখন টান দিই তখন কি হয়ে গেল? কি হয়ে গেল? যেটাকে একটু আগে যে লিভারগুলোকে উপর থেকে দেখালাম নিড টাক করার জন্য, সেটা দিয়ে কিভাবে কি করতে হয় বুঝছি। তাহলে এই জায়গার মধ্যে এই টোটাল যে ব্যাপারটা এটাকে বলা হয় সেগমেন্টেড পার্ট অফ ক্যাম্প বা খণ্ডিত পার্ট, ক্যাম্পের খণ্ডিত পার্ট, যেগুলো সবগুলো অ্যাক্টিভ থাকলে নিড লুপ তৈরি হবে। আর যদি এই সেগমেন্টেড বা খণ্ডিত অংশগুলোকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা হয় রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাহলে লিড করতে পারি, টাক করতে পারি, মিস করতে পারি। মিস করার জন্যে আমার আপ থ্রো অথবা রেজিং ক্যাম্প কাজ করবে, আর লিড করার জন্য এটা অ্যাক্টিভ, আর যদি ইনঅ্যাক্টিভ করে দেয় তাহলে টাক হবে। এই যে লিভারটা, এই যে লিভার দিয়ে টান দিলে এই যে টান দিলাম, টান দিয়ে ধরে রাখতে হবে। টান দিয়ে ধরে রাখতে হয় না, এখানে একটা লিভার আছে। ওই লিভার দিয়ে যখন আমরা রাইট থেকে লেফটে নিই তখন এই পাশে টাক হয়, আবার লেফট থেকে রাইটে নিলে এই পাশে টাক হয়। কিন্তু ওই লিভার দিয়ে যখন কাজ করে তখন স্টুডেন্টরা ধরতে পারে না আসলে লিভারটা চেঞ্জ করার সাথে সাথে কোন জায়গায় পরিবর্তন হয়েছে, যার জন্য আমরা ওই লিভারটাকে খুলে ফেলে ম্যানুয়ালি এটা দেখাচ্ছি, যাতে স্টুডেন্টরা ধরতে পারে যে এটা আসলে কোন জায়গা থেকে কী হচ্ছে। তাহলে এখানে আরেকটা জিনিস বলে রাখি বোঝার সুবিধার জন্য, আমি যখন আপ থ্রো ক্যাম্পকে ইনঅ্যাক্টিভ করে দেবো তখন কিন্তু এগুলো নন ফাংশনাল হয়ে যাবে। কারণ আপ থ্রো ক্যাম্প ইনঅ্যাক্টিভ হয়ে গেলে তো উপরে উঠবেই না, এগুলো তখন তো আর কোনো ফাংশনের কোনো কাজে নাই, তাই না? তাহলে এখানে যে এটা আছে এটা হলো আমাদের ক্যাম্প বেস, এটা হলো ক্যাম্প বেস, ক্যাম্পের ভিত্তি। আর এগুলো হলো সেগমেন্টেড পার্ট, যেগুলোর স্পেসিফিক নাম আছে। এটাকে বলা হয় আপ থ্রো ক্যাম্প, এটাকে বলা হয় নিড ক্যাম্প। নিড ক্যাম্প যখন ইনঅ্যাক্টিভ হয় তখন টাক ক্যাম্প অ্যাক্টিভ হয়। এখানে টাক ক্যাম্পকে আমরা কার্ডিগান ক্যাম্প বলি। কার্ডিগান ক্যাম্প বলতে কার্ডিগান শব্দের সাথে আমরা পরিচিত, কারণ আমরা ছোটোবেলা অনেকেই শীতের সময় কার্ডিগান করছি না। এই কার্ডিগান ক্যাম্পকে অ্যাক্টিভ করে এক ধরনের বিশেষ লুপ তৈরি করা হয়, যেটাকে বলা হয় কার্ডিগান লুপ অথবা টাক লুপ। আর এটা দ্বারা কার্ডিগান ফেব্রিক তৈরি করা হয়, যার জন্য আমরা এটাকে কার্ডিগান ক্যাম্প বলি। বুঝতে পারছি? টাক ক্যাম্প অথবা স্টিচ লেন্থ কম বেশি করার জন্য এখানে একটা সেটআপ আছে। আর এই যে এখানে যেটা আছে তাহলে এই দুটার নাম কি? এটার নাম কি? আর এই যে উপরে যেটা আছে এই যে উপরে এটা কিন্তু কোনো মুভমেন্ট নাই, এটার কোনো মুভমেন্ট নাই। এটার নাম হলো গার্ড ক্যাম্প, প্রহরী। এই যে এদিকে নিডেলের বার যে রান করবে এটা প্রহরীর মতো কাজ করবে। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা গার্ড ক্যাম্প বলি, ঠিক আছে? আর এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এই পাশে একটা দেখা যাচ্ছে, এই দুটো কিন্তু উপরে নিচে উঠানামা করতে পারে। দেখি এখানে খেয়াল করো, এই যে দেখা যাচ্ছে এই যে স্টিচ ক্যাম্প, হ্যাঁ, এগুলোর নাম হলো স্টিচ ক্যাম্প, অথবা আমরা পুরো অঙ্গ বলে স্টিচ লেন্থ অ্যাডজাস্টেবল ক্যাম্প। স্টিচ লেন্থ অ্যাডজাস্টেবল ক্যাম্প কেমনি স্টিচ লেন্থ অ্যাডজাস্ট হয়? এই যে নিডেল এখান দিয়ে এসে উপরে উঠলো, এখানে এসে তো ইয়ানটা রিসিভ করার পরে এখানে যখন সে নিচের দিকে নামবে মানে নিডেলটা একেবারে এখানে এসে লুপ তৈরি করবে। এই যে দেখো নিডেল এই পয়েন্টে এসে লুপ তৈরি করবে। তাহলে নিডেল এখানে এসে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত সুতা ধরে নিচ্ছে, এই মুহূর্তে এখানে আছে, উপরে আছে, এখানে আছে। তাহলে নিডেলটা এখানে যখন থাকবে এটা হলো এই পয়েন্ট, নিডেল যখন এখানে থাকবে তখন আর2 ফুটলো, নিডেল যখন এই পয়েন্টে আসবে তখন নিডেল একেবারে সুতা বরাবর ধরলো। তাহলে এই পয়েন্টে থাকা অবস্থায় নিডেল ইয়ার্ন রিসিভ করার পর নিডেল কতটুকু নিচে নামবে সেটা নির্ধারণ করতেছে এই ক্যাপটা। আচ্ছা, এই ক্যাপটা যদি একটু উপরে তুলে দেই, হাতে যদি নিচে নামাই তাহলে নিচে যতটুকু নামবে
আমার নিডেলটা যদি এই ক্যাম্পটাকে যদি একটু উপরে তুলে দিই তাহলে নিডেল এতটুকু নিচে নামে। আর যদি এটাকে আরও নিচে নামিয়ে দেই তাহলে সে এদিক দিয়ে পাস হয়ে যাওয়ার জন্য আরও নিচে নামতে হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত সে নিচে না নামবে, এই এরিয়াতে নামবে, ততক্ষণ পর্যন্ত কি পাস হতে পারবে? তাহলে এই ক্যাম্পটাকে যদি বেশি নিচে নামিয়ে দিই তাহলে নিডেল বাধ্য হয়ে ইয়ার্ন নিয়ে বেশি নিচে নামবে। বেশি নিচে নামলে যেহেতু তার মধ্যে ইয়ার্ন আছে, সেই ইয়ার্নটার অলরেডি লুপ তৈরি হয়ে গেছে, তাহলে সেই লুপের সাইজ বড় হবে। আর যদি এটাকে উপরে তুলে দেই তাহলে নিডেল কম নিচে নামবে, লুপের সাইজ ছোট হবে। তাহলে নিডেলের সাইজ বা নিডেলের মধ্যে অবস্থিত লুপের সাইজ কতটুকু হবে সেটা কিন্তু এটা দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এই যে লুপগুলো তৈরি হচ্ছে, এখন আমাকে যদি বলে যে লুপ কাকে বলে, আমরা বলি যে একটা লুপ স্বাভাবিকভাবে নিডেল দ্বারা ইয়ার্নকে টান দিলে যে জিনিসটা ক্রিয়েট হয় সেটার নামে লুপ। তাহলে লুপ লেন্থ কি? একটা লুপ তৈরি হতে যতটুকু লেন্থের ইয়ার্ন লাগে সেটাই লুপ লেন্থ। যদি বলি স্টিচ কাকে বলে, তখন আমরা বলি একটা লুপের সাথে আরেকটা লুপ যখন ইন্টারলুপিং করে তখন সেটাকে আমরা স্টিচ বলি, তাই না? তাহলে স্টিচ লেন্থ কাকে বলে? একটা স্টিচ ফর্ম করতে যতটুকু লেন্থের ইয়ার্ন লাগে তাকে স্টিচ লেন্থ বলে। তাহলে স্টিচ লেন্থ বড় বেশি হওয়া মানে লুপের সাইজ বড় হওয়া মানে স্টিচ লেন্থ বেশি হওয়া, লুপের সাইজ ছোট হওয়া মানে স্টিচ লেন্থ ছোট হওয়া। ধরে নিচ্ছি আমার এই দুটা ফিঙ্গারের মধ্যবর্তী স্থানে যে স্পেস সেটা হলো এই মুহূর্তে ধরে নিচ্ছি আমি 10 cm। এখন এর মধ্যে যদি আমি ছোট সাইজের লুপ নেই তাহলে এর ভিতরে ছোট সাইজের 5 মিলিমিটার বিশিষ্ট লুপ নিচ্ছি আমি। তাহলে 5 মিলিমিটার বিশিষ্ট লুপ যদি এটার ভিতরে নিই তাহলে 10 cm এর ভিতরে অনেকগুলো লুপ ধরবে না। যদি 10 সেন্টিমিটার বিশিষ্ট লুপের সাথে কম্পেয়ার করি তাহলে 10 সেন্টিমিটার লুপ লেন্থ বিশিষ্ট যদি লুপ লেন্থ নেই তাহলে এটার মধ্যে যা হবে 5 সেন্টিমিটার দিলে তার দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ লুপ হওয়া মানে লুপ কি দিয়ে তৈরি হয়? ইয়ার্ন দিয়ে তৈরি হয়। তাহলে দ্বিগুণ লুপ যদি এটার ভিতরে থাকে তাহলে তার মধ্যে ইয়ার্নও বেশি। আর যদি বেশি লেন্থ বিশিষ্ট লুপ হয় তাহলে এটার মধ্যে অর্ধেক লুপ থাকবে। তাহলে কোনটার মধ্যে ইয়ার্নের পরিমাণ বেশি হবে? বেশি লুপ যেটার মধ্যে সেটার মধ্যে কম লেন্থ বিশিষ্ট লুপ বেশি থাকবে, বেশি লেন্থ বিশিষ্ট লুপ কম থাকবে। তাহলে কোনটা বেশি কম্প্যাক্ট হবে? যেটাতে লুপ বেশি থাকবে সেটা কম্প্যাক্ট, আর যেটার মধ্যে লুপ কম সেটা লেস কম্প্যাক্ট। তাহলে বেশি পরিমাণ লুপ যদি হয় তাহলে ইউনিট এরিয়াতে ওজন বেড়ে যাবে না, জিএসএম বেড়ে যাবে না। তাহলে 1 স্কোয়ার মিটার যদি চিন্তা করি তাহলে এক স্কোয়ার মিটারের মধ্যে যদি লুপের পরিমাণ বেশি থাকে তার মানে সুতো বেশি থাকবে, সুতো বেশি থাকা মানে ওজন বেশি হবে। আর যদি বেশি সাইজের বা বেশি লেন্থ বিশিষ্ট লুপ যদি থাকে তাহলে লেস কম্প্যাক্ট হবে, সুতোর পরিমাণও কম হবে, ওজনও কম হবে। তাহলে স্টিচ লেন্থের সাথে জিএসএম এর সম্পর্ক ব্যস্ততাবাদিক, মানে স্টিচ লেন্থ যত কম হবে ইউনিট এরিয়াতে লুপের সাইজ তত বেড়ে যাবে, ফেব্রিক তত কম্প্যাক্ট হবে, ওজন তত বাড়বে। আর লুপ লেন্থ বা স্টিচ লেন্থ যত বাড়বে ফেব্রিকটা লেস কম্প্যাক্ট হবে, ইউনিট এরিয়াতে লুপের পরিমাণ কমে যাবে, ফেব্রিকের ওজন কম হবে। তার মানে স্টিচ লেন্থের সাথে জিএসএম এর সম্পর্ক ব্যস্ততাবাদিক। সেটা নিয়ন্ত্রণ করে কোত্থেকে? এই দুটো ক্যাম্প দিয়ে। এগুলোকে বলা হয় স্টিচ লেন্থ অ্যাডজাস্টেবল ক্যাম্প। জিএসএম কম এবং বেশি করার জন্য এই দুটো ক্যাম্প ঠিক আছে। দুটো সেম রাখার কারণ কি? এদিক থেকে এদিকে যাওয়ার সময় এটা কাজ করবে, এদিক থেকে এদিকে যাওয়ার সময় এদিক থেকে উঠা নিলেন, এদিক দিয়ে পাস হবে, যার জন্য দুই পাশে কমন জিনিস রাখা। তাহলে আপথ্রো ক্যাম্প অথবা রেজিং ক্যাম্প, নিট ক্যাম্প, ইলেকট্রিক বলে টাক হয়, টাক ক্যাম্প বা কার্ডিগেন ক্যাম্প, এটা হলো গার্ড ক্যাম্প। আর এই দুটোকে বলা হয় স্টিচ লেন্থ অ্যাডজাস্টেবল ক্যাম্প। তাহলে ভেতরের সাইডে যে লিভারগুলো আছে সেগুলো সবগুলো, দ্বিতীয় সাইডের সেগমেন্টেড পার্টগুলো সবগুলো দেখছো, কাজ করে করতে পারবে না, কেউ জিজ্ঞেস করে বলতে পারবে না। আচ্ছা, আর যে উপরের যে অংশটা আছে এই যে এটা, এই দুটো হলো আপথ্রো ক্যামের লিভার, দেখা দিলাম। তাহলে আপথ্রো ক্যাম কয়টা? দুইটা। এই পাশে কয়টা? এই যে দুটো উঠে দিলাম। দেখো এই পাশে ইলেকট্রিক বলছে কিনা, এই যে নাই আছে না। এরপরে এই যে দুটো আছে, এই যে দুটা সরি এই যে দুটা, এগুলোকে যখন উপর দিকে তুলে ধরবো তখন কিন্তু নিট টাক হয়ে যাবে। এই যে দেখা যায় টাক হয়ে গেছে না, দেখা যাচ্ছে। আর এই যে এখানে রেগুলেটর আছে, এই যে রেগুলেটর, আর এটা দিয়ে আমার এই ক্যাম্পটা মুভমেন্ট করে। এই যে এটা এই যে মুভ করে না, দেখা যাচ্ছে না। এখানে আমি তো জাস্ট এখানে এসে যে কোনো পয়েন্টের মধ্যে সেট করে দিলে হবে না, এখানে স্কেল আছে, কতটুকু পয়েন্টে রেখে আমি এটাকে সেট করবো সেই পয়েন্টে লিভার দিয়ে এনে এই বোল্টটাকে টাইট করে দেবো, স্কেলের মধ্যে সেট হয়ে যাবে। এখন আমি যদি এটাকে একটা প্যারামিটারে সেট করি, এটাকে আলাদা, তাহলে কিন্তু লুপ বিভিন্ন রকমের হবে। এই জন্য সবগুলোর প্যারামিটার সেম হতে হবে, এই জন্য স্কেল দেওয়া। এটা যেটাতে করলাম তার পাশেরটা সেম, তার পাশেরটা সেম, এভাবে আমরা স্কেল দেখে অ্যাডজাস্ট করে
ফেব্রিক তৈরি করবো যাতে ব্যালেন্স স্ট্রাকচার হয়। তাহলে বুঝলাম স্টেশনারি কন্ট্রোল কীভাবে করে, তাক কীভাবে করে, নিট কীভাবে করে, মিক্স কীভাবে করে, সবাই ক্লিয়ার। এবার আমরা মেশিনে চলে যাবো, ফেব্রিক তৈরি করবো ম্যাডাম। না আমরা তো এটা